ইরাকে যন্ত্রণায় ছটফট করতে দেখে তৎক্ষণাৎ অগ্নি বুঝতে পারে যে ইরার লেবার পেন উঠেছে। অগ্নি যখন ইরাকে হসপিটালে নিয়ে যাবে বলে কোলে ওঠাতে নেয়, তখন দেখে বিছানার সাদা চাদরের অনেকটা জায়গা জুড়ে রক্তে লাল হয়ে আছে। বিছানায় এতটা রক্ত দেখে অগ্নি আঁতকে ওঠে। অগ্নির আর বুঝতে বাকি থাকে না যে ইরার বেশ অনেকটা ব্লিডিং হয়েছে। অগ্নি যে কাউকে ডাকবে সেই উপায়ও নেই, কারণ আজ সকাল থেকে অগ্নির বড় খালু মৃত্যুশয্যায় রয়েছে। তাই আজ বিকেলে শেখ বাড়ির সবাই তাকে দেখতে গিয়েছে। শেখ বাড়িতে বর্তমানে এমন কোনো বয়সের জ্যেষ্ঠ মহিলা কাজের লোকও নেই যার কাছ থেকে অগ্নি কোনো সাহায্য নেবে। তাই অগ্নি বেশি কিছু না ভেবে ইরাকে নিয়ে রওনা হয় হসপিটালের উদ্দেশ্যে। এখন ইরার ওজন প্রায় 75 কেজি। ইরা আগের তুলনায় অনেকটা গুলুমুলু হয়ে যাওয়ায় অগ্নির রুম থেকে শেখ বাড়ির পার্কিং এরিয়া পর্যন্ত ইরাকে কোলে নিয়ে যেতে অগ্নিকে অনেকটা বেগ পোয়াতে হলো। অল্প কিছু সময়ের মধ্যে অগ্নি নিজেই ড্রাইভ করে ইরাকে হসপিটালে নিয়ে যেতে থাকে। ইরাকে এভাবে কষ্ট পেতে দেখে অগ্নি ইরার হাত ধরে বারে বারে বলতে থাকে, জান, তুমি ভয় পেও না, আমি আছি তোমার সাথে। তোমার কোনো ভয় নেই, দেখবে খুব তাড়াতাড়ি আমি তোমাকে এবং আমার সন্তানদেরকে নিয়ে আবার বাড়ি ফিরে আসব। অগ্নি ইরাকে নিয়ে হসপিটালে যাওয়ার সময় মিমি এবং স্বাধীনকে কল করলো হসপিটালে আসার জন্য। অগ্নি ইরাকে যে হসপিটালে নিয়ে গেছে, মিমিও সেই হসপিটালের ডক্টর। সেই সুবাদে মিমির বাসা হসপিটাল থেকে খুব একটা বেশি দূরে না। তাই অগ্নি কল করার সাথে সাথেই মিমি এবং স্বাধীন হসপিটালে এসে উপস্থিত হয়। মিমি অনেকটা সময় নিয়ে ইরার কন্ডিশন দেখল। কিছুক্ষণ পরে মিমি তাড়াহুড়ো করে ডেলিভারি রুম থেকে বেরিয়ে এসে অগ্নিকে বলল, ভাইয়া, অনেকটা ব্লিডিং হওয়ার কারণে ইরার অবস্থা তেমন একটা ভালো না। আমাদের যত দ্রুত সম্ভব সিজার করতে হবে। অগ্নির হাত পা থরথর করে কাঁপছে। সে কোনো রকমে মিমিকে বলল, যা করতে হয় করো, আমি শুধু ইরা আর আমার বেবিদের সুস্থ অবস্থায় দেখতে চাই। মিমি আমতা আমতা করে জবাব দিল, ইরার অনেকটা ব্লিডিং হয়েছে, জানি না কি হবে, তবে ভাইয়া আমাদের দিক থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করব, বাকিটা ওপরওয়ালা। কথা শেষ হতেই মিমি তাড়াহুড়ো করে ওটির দিকে চলে যায়। ইরাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই অগ্নি শারমিন শেখকে কল করে সমস্ত কিছু বলে দিয়েছিল। তাই 1 ঘন্টার মাথায় শারমিন শেখ সহ সমস্ত শেখ বাড়ির প্রত্যেকটা সদস্য হসপিটালে এসে উপস্থিত হয়। পুরো 2 ঘন্টা পরে অপারেশন থিয়েটার থেকে একজন নার্স বেরিয়ে আসে, ফুটফুটে একটি বাচ্চা হাতে। নার্সকে বাচ্চা নিয়ে বেরিয়ে আসতে দেখে অগ্নিসহ শেখ পরিবারের সকলেই তার দিকে গিয়ে যায়। স্বাভাবিকভাবেই ডেলিভারির পরে পরিবারের লোকজনের কাছে বাচ্চা দেওয়ার সময় হাসি খুশিভাবে নার্সরা মিষ্টিমুখ করার জন্য কিছু অর্থ দাবি করে। তবে তাদের ক্ষেত্রে এমন কিছু ঘটল না। নার্সটি বিষণ্ণ ভাব নিয়ে শারমিন শেখের কোলে বাচ্চাটাকে তুলে দিয়ে অগ্নিকে উদ্দেশ্য করে বলে, স্যার, আপনার 2টো কন্যা সন্তান হয়েছে। যমজ কন্যা সন্তান হয়েছে শুনে শেখ বাড়ির সকল সদস্য খুশিতে আত্মহারা হয়ে গেল। বহু বছর পর শেখ বাড়িতে কন্যা সন্তানের আগমন হলো। শেখ বাড়ির শেষ কন্যা ছিল ইরার মা। আর এবার ঘর আলো করে এলো অগ্নির 2 মেয়ে। অভ্র এবং শুভ্র সহ সকল সদস্য এগিয়ে এসে বাচ্চাটিকে দেখছে এবং কখন অন্য বাচ্চাটিকে আনা হবে সেই অপেক্ষায় রয়েছে। কিন্তু অগ্নি একবারের জন্য বাচ্চাটির দিকে না তাকিয়ে উতলা হয়ে নার্সকে জিজ্ঞেস করলো, আমার ওয়াইফ কেমন আছে? স্যার, আপনার ওয়াইফ সুস্থ আছে, 2-3 ঘন্টার মধ্যে ওনাকে কেবিনে শিফট করা হবে। ইরা সুস্থ আছে শুনে সবার মুখে খুশির ঝলক দেখা গেল। নার্সের মুখে ইরা সুস্থতার কথা শুনে অগ্নির দেহে যেন প্রাণ ফিরে এলো। তখনই শারমিন শেখ নার্সটিকে জিজ্ঞেস করলো, আমাদের আর একটা বাচ্চাকে নিয়ে আসেন? নার্সটি তখন মাথা নিচু করে ফেলল। কিছুক্ষণ পর আমতা আমতা করে বলল, সরি ম্যাম, আমরা এখন ওই বাচ্চাটিকে দিতে পারবো না। বাচ্চাটির অবস্থা খুব খারাপ, তাই তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। আমাদের হাতে আর কিছু নেই। এই কথাটা শোনা মাত্রই যেন সবার মাথায় আকাশ ভেঙে পড়ে। অগ্নি ধোপ করে সেখানেই বসে পড়ে। এই ছোট্ট একটা কথা শেখ বাড়ির প্রতিটা সদস্যের বুক চিরে যায়। শারমিন শেখও ভেঙে পড়েন। তাই অভ্র এগিয়ে এসে শারমিন শেখের কাছ থেকে বাচ্চাটিকে নিজের কোলে তুলে নেয়। শুভ্র গিয়ে শারমিন শেখকে ধরে একটা চেয়ারে বসায়। তারপর অগ্নি এবং শারমিন শেখকে সান্ত্বনা দিয়ে বলে, তোমরা একদম টেনশন করো না, বেবিটার কিচ্ছু হবে না। শুভ্রর কথা শুনে অগ্নি সেখান থেকে উঠে চলে গেল হসপিটালের ফাঁকা ঘরের দিকে। তারপর কান্না করতে করতে ওপরওয়ালার কাছে বলল, হে ওপরওয়ালা, তুমি সীমাহীন ক্ষমতার অধিকারী,
তুমি সব পারো। দয়া করে তুমি আমার সন্তানকে হারানোর বেদনা দিও না। এই কষ্ট সহ্য করার ক্ষমতা আমার মাঝে নেই। আমি যখন শুনেছি আমার সন্তানের জীবন সংকটে আছে, তখনই আমি পৃথিবীর অন্যর কারোর কাছে সাহায্য না আছে তোমার কাছে লুটিয়ে পড়েছি। তুমি আমাকে খালি হাতে ফিরিও না। তুমি আমার মেয়েটাকে সুস্থ করে দাও। ওকে তোমার সৃষ্টির এই অসীম সৌন্দর্যময় পৃথিবীটাকে দেখার সুযোগ করে দাও। পৃথিবীর সবচেয়ে বড় কষ্ট হলো পিতার কাঁধে সন্তানের লাশ। তুমি দয়া করে এই কষ্ট আমায় দিও না। কথাগুলো বলতে বলতে অগ্নি কান্নায় ভেঙে পড়ল। ওদিকে কয়েক ঘন্টা পরে যখন ইরার জ্ঞান ফেরে, তখন ইরা বারে বারে তার বাচ্চাদের দেখতে চাইছিল। শারমিন শেখ একটি বাচ্চাকে নিয়ে আসলে ইরা অন্য বাচ্চাটির খোঁজ করতে শুরু করে। উপায়ন্তর না পেয়ে শারমিন শেখ এটা ওটা বলে বোঝানোর চেষ্টা করে যে এক বাচ্চা কান্না করলে অন্য বাচ্চার ঘুম ভেঙে যায়, তাই অন্যজনকে নিয়ে অভ্র এবং অগ্নি পাশের কেবিনে রয়েছে। কিন্তু কয়েক ঘন্টা পার হওয়ার পরেও যখন অন্য বাচ্চাটিকে ইরার কাছে আনা হচ্ছিল না, তখন ইরা বুঝে যায় যে তার আর এক বাচ্চার কোনো একটা সমস্যা হয়েছে। তারপর ধীরে ধীরে ইরাও জানতে পারে যে তার অন্য সন্তানটিকে আইসিইউর লাইফ সাপোর্টে রাখা হয়েছে। কথাটা জানার পরে ইরার ভিতর থেকে বেরিয়ে আসতে চাইছিল এক বুক ফাটা আর্তনাদ। তবে সদ্য সিজার হওয়া ইরার এমন একটা অবস্থা ছিল যে সে তার সন্তানের শোকে কান্নাও করতে পারছিল না। কষ্টগুলো তার বুকে দলা পাকাতে শুরু করলো। এভাবেই কেটে যায় 3টে দিন। এই 3টে দিনে পরিবারের সকল সদস্য সুস্থ সন্তানটিকে কোলে নিলেও অগ্নি একবারের জন্য তার মেয়েকে কোলে নেয়নি। সিজারের 3 দিন পরে ইরাকে হসপিটাল থেকে রিলিজ দেওয়া হয়। তাই সবাই মিলে জোর করে ইরাকে বাড়িতে নিয়ে যায়। ইরা কোনোভাবেই যেতে চাইছিল না হসপিটাল থেকে। এক সন্তানকে হসপিটালে ফেলে রেখে অন্য সন্তানকে নিয়ে যাওয়াটা একটা মায়ের পক্ষে মেনে নেওয়া কোনোভাবেই সম্ভব না। তাই স্বাভাবিকভাবে ইরাও এটা মানতে পারছিল না। ওপরবেলার অশেষ কৃপায় জন্মের 10 দিন পরে অগ্নির দ্বিতীয় সন্তান সুস্থ হয়ে মায়ের কোলে ফিরে আসে। অগ্নিও সেই দিনই তার 2 মেয়েকে একসঙ্গে কোলে নেয় এবং বলে, আমার সুখ পাখি। অগ্নির এক মেয়ে যেহেতু হসপিটালের মৃত্যুর মুখে ছিল, তাই তার মেয়েদের নামকরণ জন্মের 7ম দিনে করা হয়নি। পরবর্তীতে অগ্নির মেয়েদের নাম রাখা হয়। একজনের নাম রাখা হয় সুখ আর অন্যজনের নাম রাখা হয় পাখি। অগ্নির মেয়ের দুটো দেখতে একদম মায়ের মতন চোখ ধাঁধালো সৌন্দর্যের অধিকারী হয়েছে। শেখ বাড়ি সেদিন আনন্দে মেতে ওঠে। তারপর 2 মেয়েকে নিয়ে সুখে শান্তিতে কেটে যায় অগ্নি এবং ইরার দিনগুলো। দেখতে দেখতে কেটে যায় আরও 4টে বছর। মায়া খুব ভালোভাবে তার পড়াশোনা শেষ করেছে। আতিয়া বেগম এবং আরাফ খানের বয়স হয়েছে, তাই তুর্য এখন দেশে থেকেই তার ব্যবসা সামলায়। খুব বেশি প্রয়োজন হলে তবেই দেশের বাইরে যায়। মায়া এবং তুর্য এখনও সুখে সংসার করছে, তবে তাদের সংসারে রয়েছে অপূর্ণতার ছায়া। সব থেকেও তারা নিঃস্ব। গত 5 বছর ধরে মায়া একটা সন্তানের জন্য ওপরওয়ালার কাছে আহাজারি করে কাঁদে। তবুও ওপরওয়ালা মায়াকে একটা সন্তানের সুখ দেয়নি। তুর্য নিজেও খুব করে একটা সন্তান চায়, তবে মায়া কষ্ট পাবে ভেবে মুখে কখনো প্রকাশ করেনি। 6 দিন আগে তুর্য লন্ডনে গিয়েছে তার কোম্পানির একটা গুরুত্বপূর্ণ কাজে। এমন সময় তুর্যের বড় ফুপি এসে উপস্থিত হয় শেখ বাড়িতে। তুর্যের বড় ফুপি পারভিন বেগম যেহেতু আগের থেকেই মায়াকে সহ্য করতে পারে না, তাই সুযোগ পেলেই সে মায়াকে কটু কথা বলতে শুরু করেন। আতিয়া বেগম এবং আরাফ খানের সামনে মায়ার সঙ্গে অনেক ভালো ব্যবহার করলেও তাদের চোখের আড়ালে মায়াকে অপয়া, অলক্ষী, বন্ধা বলে গালিগালাজ করেন। এমনই একদিনে ড্রয়িং রুমে মায়াকে একা পেয়ে পারভিন বেগম মায়াকে উদ্দেশ্য করে বলছিল, অপয়া অলক্ষী মেয়ে কোথাকার, প্রথমে নিজের বাপ মাকে খেয়েছে, তারপরে সে আমার ভাইয়ের ঘাড়ে চেপেছে। আমার ভাইয়ের ঘাড়ে পড়ে খেয়েও শান্তি হয়নি, তাই আমার হীরের টুকরো ভাতিজাটারও জীবন নষ্ট করছে। বন্ধা মেয়ে কোথাকার, বিয়ের এত বছর হয়ে গেল এখনো আমার ভাতিজাটাকে একটা সন্তানের মুখ দেখাতে পারলো না। তুর্য এবার বাড়ি ফিরলে ওকে আমরা আবার বিয়ে করাবো, এভাবে ওর জীবনটা নষ্ট হতে দেব না। এবার তুর্য বাড়ি ফিরুক, আমি জুঁইয়ের সঙ্গে তুর্যর বিয়ে দেব। মায়া এসব কথা শুনে নীরবে দাঁড়িয়ে অশ্রু বিসর্জন দিচ্ছিল। তখনই হঠাৎ সদর দরজায় তুর্য এবং ইমনকে দেখা যায়। আজ মায়ার জন্মদিন, তাই তুর্য মায়াকে সারপ্রাইজ দেওয়ার জন্য কাউকে কিছু না জানিয়ে হঠাৎই ইমনকে সাথে নিয়ে দেশে ফিরে এসেছে। তবে বাড়ির ভিতরে ঢুকতেই যে এমন কিছুর সম্মুখীন হতে হবে তা তুর্যর স্বপ্নেও ভাবতে পারেনি। তুর্য কখনো চিন্তাও করতে পারেনি যে তার অবর্তমানে তার বাড়িতেই তার বউ মানসিক নির্যাতনের শিকার হয়।
তুর্যর ফুপির এমন ব্যবহার দেখে ইমনও স্তব্ধ হয়ে গেল। কথায় আছে না, কিছু কিছু সম্পর্ক নাকি রক্তের সম্পর্ককেও হার মানায়। ইমন এবং মায়ার সম্পর্কটাও ঠিক ওই রকম। মায়া লন্ডনে যাওয়ার 1 বছর পরে একদিন কথায় কথায় ইমনকে বলেছিল, আমার বাপের বাড়ির সম্পর্কে বলতে গেলে এই পৃথিবীতে আমার মামুনি ছাড়া আর কেউ নেই। না আছে বাবা মা, আর না আছে কোনো ভাই বোন। এক কথায় আমি পিওর অনাথ একটা মেয়ে। মায়ার কথা শুনে সেদিন ইমন মায়াকে ধমক দিয়ে বলেছিল, হ্যাঁ পাগলি মেয়ে, কে বলেছে তোর কেউ নেই? এই পৃথিবীতে এখনো তোর এই ভাইটা বেঁচে আছে, আর কখনো যদি বলেছিস তুই অনাথ, তাহলে চাপড়ে তোর গাল লাল করে দেব। সেই থেকে মায়া এবং ইমন দুজনেই একে অপরকে ভাই বোন হিসাবে মেনে নিয়েছে। তাই আজ ছোট বোনকে এভাবে মানসিকভাবে নির্যাতিত হতে দেখে ইমনেরও চোখ ভিজে ওঠে। তখনই তুর্য জোরে জোরে চিৎকার করে তার মাকে ডাকতে থাকে। আতিয়া বেগম একটু ঘুমিয়েছিল। এমন সময় হঠাৎ ছেলের চিৎকার শুনে আতিয়া বেগম কোনো রকমে তার রুম থেকে বেরিয়ে আসে। ড্রয়িং রুমে হঠাৎ এত রাগীভাবে তুর্যকে দেখে আতিয়া বেগম অবাক হয়ে তুর্যকে জিজ্ঞেস করলো, কি হয়েছে বাবা, কখন এসেছিস তোরা? কাল রাতেও তো তোদের সঙ্গে কথা হলো, তোরা যে আসবি বললি না তো। তুর্য রাগী চোখে পারভিন বেগমের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, আমরা যে আসবো সেটা কাল রাতে তোমাকে বললে কি আজ তোমার ননদের আসল রূপটা দেখতে পারতাম? আমি যদি তোমাকে জানিয়ে আসতাম তাহলে তো আমি কখনোই জানতে পারতাম না যে আমার নিজের বাড়িতে আমার স্ত্রী কতটা নির্যাতিত। তুর্যের এমন কথা শুনে আতিয়া বেগম কিছুই বুঝতে পারে না। তবে পরক্ষণে মায়ার দিকে তাকিয়ে আতিয়া বেগমের বুকের ভিতর মোচড় দিয়ে ওঠে। কারণ মায়া তখনও ড্রয়িং রুমের এক কোণে দাঁড়িয়ে অশ্রু বিসর্জন দিচ্ছিল। আতিয়া বেগম তাড়াহুড়ো করে মায়ার কাছে গিয়ে মায়ার চোখের পানি মুছে দিয়ে মায়াকে জিজ্ঞেস করে, কিরে মা, কি হয়েছে তোর? তুই কান্না করছিস কেন? তুর্য তখন আতিয়া বেগমকে উদ্দেশ্য করে বলল, মায়া কান্না করছে কেন তা তোমার ননদকে জিজ্ঞেস করো, সে তো খুব ভালোভাবেই জানে যে মায়া কেন কান্না করছে। তুর্যের কথা শুনে আতিয়া বেগম সোফায় বসে থাকা তার ননদ পারভিন বেগমের দিকে তাকালো। ওদিকে তুর্যকে দেখার সাথে সাথেই পারভিন বেগমের সমস্ত তেজ নিমেষেই উধাও হয়ে গেছে। পারভিন বেগম তো স্বপ্নেও ভাবতে পারেনি যে হঠাৎ তুর্য খান বাড়িতে উপস্থিত হবে। সে তো মায়াকে একা পেয়েছে ভেবে মনের আনন্দে তার সব ক্ষোভ মায়ার উপর ঝাড়ছিল। হঠাৎ এভাবে পরিস্থিতি পাল্টে যাবে কে জানতো। তাই কি করবে বুঝতে না পেরে পারভিন বেগম ভেজা বেড়ালের মতন কাঁচুমাচু হয়ে ড্রয়িং রুমের সোফার ওপর বসে আছে। তুর্যের এমন চেঁচামেচির শব্দ শুনে লাইব্রেরিতে বই পড়তে থাকা আরাফ খানও এবার বেরিয়ে এলো। আরাফ খান সিঁড়ি দিয়ে নামতে নামতে জোর গলায় বলল, কি হয়েছেটা কি? বাড়িটাকে কি মাছের বাজার পেয়েছো? এত চিৎকার চেঁচামেচি কিসের? আরাফ খান নিচে আসতেই তুর্য তাকে সব কিছু খুলে বলল। তুর্য রাগী গলায় বলল সেই সব কিছু যা সে নিজে দেখেছে এবং শুনেছে। ওদিকে ভাইকে দেখে পারভিন বেগম একটু যেন জোর ফিরে পেল। তাই সে সোফার থেকে উঠে এসে আরাফ খানের সামনে দাঁড়িয়ে তুর্য এবং বাড়ির সবাইকে উদ্দেশ্য করে বলল, আমি কি ভুল কিছু বলেছি নাকি? তুর্য এই খানবাড়ির একমাত্র ছেলে। ও যদি এই বন্ধ্যা মেয়েকে নিয়ে সারা জীবন পড়ে থাকে তাহলে আর 50 বছর পর তো খানবাড়ির কোনো অস্তিত্বই থাকবে না। আমাদের বংশ এগোনোর জন্য সন্তান প্রয়োজন, যা এই মেয়েটা দিতে পারবে না। তুর্য এবার ঠান্ডা গলায় পারভিন বেগমকে জিজ্ঞেস করলো, আপনাকে কে বলেছে যে মায়া সন্তান জন্ম দিতে অক্ষম? ও যদি বন্ধাই না হতো তাহলে গত 6 বছরে আমরা একটাও বংশধর পেয়ে যেতাম। এখনো সময় আছে তুর্য, তুই আবার বিয়ে কর। তুই রাজি থাকলে আমি জুঁইকে তোর সাথে বিয়ে দেব। আতিয়া বেগম চমকে উঠল পারভিন বেগমের মুখে এমন কথা শুনে। সে কোনো রকম নিজেকে সামলে বলল, আপা, আপনি এসব কি বলছেন? ওদের এই সুন্দর সংসারে আপনি কেন আগুন লাগাতে চাইছেন? আপনি একজন মা হয়ে কিভাবে এই এতিম মেয়েটার সংসার ভাঙার পরিকল্পনা করেন? আমি তো ওর সংসার ভাঙার কথা একবারও বলিনি। আমি বলেছি তুর্যকে আবার বিয়ে করাতে। তোমার ভাইজিও এই বাড়িতে পড়ে থাকবে। আমি কি তোমার ভাইজিকে ঘর থেকে বের করে দিতে বলেছি নাকি? ও পড়ে থাকবে বাড়ির এক কোণে। তখনই তুর্য আরাফ খানকে উদ্দেশ্য করে বলে উঠল, বাবা, আমি চাইলেই অনেকক্ষণ আগেই তোমার বোনের জিভ টেনে ছিঁড়ে দিতে পারতাম, কিন্তু আমি চেয়েছিলাম তোমার বোনের আসল রূপটা তোমার সামনে তুলে ধরতে। আশা করি আমি তা পেরেছি। এবার তুমি থাকো তোমার বোনকে নিয়ে, কিন্তু যে বাড়িতে তোমার বোন থাকবে সেই বাড়িতে আমি আর আমার মায়াকে রাখবো না। আমি আজই মায়াকে নিয়ে লন্ডন চলে যাব। তুর্যের এহেন কথায় সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তুর্য আবার মায়াকে উদ্দেশ্য করে বলল, মায়া, যাও রুমে গিয়ে তোমার প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নাও। আজ রাতেই আমরা লন্ডন ব্যাক করব। বেশি ঢং করিস না, ওই মেয়েকে নিয়ে শেষে দেখা যাবে।
পারভিন বেগম তার কথা শেষ করার আগেই আরাফ খান সজোরে চর বসিয়ে দিল বোনের গালে। আরাফ খানের এমন কাজে উপস্থিত সবাই চমকে উঠলেও তুর্য মনে মনে খুব খুশি হলো। বড় ভাইয়ের হাতে চর খেয়ে পারভিন বেগম কান্না করতে করতে বলল, ভাইজান, আপনি আমার গায়ে হাত তুললেন? হ্যাঁ, এই কাজটা আমার অনেক আগেই করা উচিত ছিল। বাপমা মরা এই এতিম মেয়েটাকে কম অত্যাচার করিসনি তুই। তুই যখনই আসিস তখনই ওর সাথে খারাপ ব্যবহার করিস, ওকে মানসিকভাবে অত্যাচার করিস। কি ক্ষতি করেছে মেয়েটা তোর? কিসের এত ক্ষোভ তোর প্রতি ওর? তুর্য পারভিন বেগমকে কোনো কথা বলতে না দিয়ে নিজেই বলল, জানো না বাবা কিসের ক্ষোভ? মায়া আমার জীবনে এসেছে বলে উনি ওনার নষ্ট এবং দুশ্চরিত্রা মেয়েকে আমার গলায় ঝুলিয়ে দিতে পারেননি। সেই ক্ষোভ থেকে উনি মায়ের সঙ্গে এমন ব্যবহার করেন। একদম আমার মেয়ের সম্পর্কে উল্টোপাল্টা কথা বলবি না। সিরিয়াসলি? আমি উল্টোপাল্টা কথা বলছি? আপনি কি ভেবেছেন আমি লন্ডনে থেকেও আপনার লন্ডনে থাকা মেয়ের কোনো খোঁজ খবর রাখিনি? আপনি কি মনে করেন যে আমি আপনার মেয়ের সম্পর্কে কিছুই জানি না? লন্ডনে আপনার মেয়ে যে 2 বছর একটা ছেলের সঙ্গে লিভ ইন রিলেশনশিপে ছিল এবং লন্ডনে থাকতে একবার অ্যাবর্শনও করেছে, তার কিছুই আমি জানি না? পারভিন বেগমের মুখটা এবার কাঁচুমাচু হয়ে গেল। এতদিন সে ভেবেছিল তুর্য হয়তো জুঁইয়ের ব্যাপারে কোনো কিছুই জানে না, তাই সে তুর্যর সঙ্গে জুঁইয়ের বিয়ে দেবে বলে উঠে পড়ে লেগেছিলেন। কিন্তু এবার সে বুঝতে পারল যে মায়া থাকুক আর না থাকুক, জুঁই কখনো এবাড়ির বউ হতে পারবে না। ভাগ্নির এমন কুকীর্তির কথা শুনে আরাফ খানও মুখ নিচু করে ফেললেন। পারভিন বেগমও লজ্জায় মাথা নিচু করে তার রুমে চলে গেল। কিছুক্ষণ পরে তার সমস্ত জিনিসপত্র নিয়ে সে খান বাড়ি থেকে চলে গেল। আজ সারাদিনের সমস্ত ঘটনা নিয়ে মায়ার মনটা খুব খারাপ হয়েছিল, তাই রাতে বাড়ির সবাই মিলে মায়ার মন ভালো করার জন্য খুব সুন্দরভাবে মায়ার বার্থডে সেলিব্রেট করা হলো। রাতে তুর্য ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এসে মায়াকে রুমে পেল না। তুর্য মায়াকে খুঁজতে খুঁজতে ব্যালকনিতে গিয়ে দেখলো ব্যালকনির রেলিং ধরে আকাশ পানে তাকিয়ে দাঁড়িয়ে আছে মায়া। তুর্য প্রথমে ধীরে ধীরে মায়ার পিছনে গিয়ে দাঁড়ালো, তারপর পিছন থেকে আলতো করে মায়ার কোমর জড়িয়ে ধরে মায়ার কাঁধে থুতনি ঠেকিয়ে জিজ্ঞেস করলো, এত রাতে এখানে কি করো? মায়া তুর্যের কথার জবাব না দিয়ে উল্টে তুর্যকে প্রশ্ন করলো, আচ্ছা, আমি কি কখনো তোমার থেকে কোনো কিছু চেয়েছি? না। আজ তো আমার বার্থডে। আজ যদি আমি তোমার কাছ থেকে কিছু চাই তাহলে তুমি কি আমাকে তা দেবে? অবশ্যই, কেন দেব না? তুমি আমার কাছে যা চাইবে আমি তাই দেব। তোমার জন্য তো আমার জানটাও হাজির। মায়ার চোখ দুটো এবার ভিজে উঠল। কান্নামাখা কণ্ঠে মায়া তুর্যকে বলল, তুমি আর একটা বিয়ে করো। মায়ার মুখে এমন কথা শুনে তুর্য এবার মায়ার থেকে একটু দূরে সরে দাঁড়ায়। তারপর কপাল কুঁচকে মায়ার দিকে তাকিয়ে মায়াকে বলে, স্বামীকে আবার বিয়ে করানোর মানে জানো তুমি? তোমার শরীরে আমার যে স্পর্শগুলো তুমি অনুভব করো, সেই একই স্পর্শ নিজের হাতে অন্য এক নারীর শরীরে এঁকে দেওয়া। স্বামীকে দ্বিতীয় বিয়ে করানোর মানে শুধু একটা বাচ্চা পৃথিবীতে আনার পথ খোঁজা না। এটার মানে হলো আমার প্রতি থাকা তোমার সব হক, সব অধিকার, সমস্ত কিছুর ভাগ অন্য একজনকে দিয়ে দেওয়া। আমি জানি, আমি সব কিছু জেনে বুঝেই তোমাকে কথাটা বলেছি। সরি, আমি তোমার এই কথাটা রাখতে পারবো না। তুমি তো এইমাত্র আমাকে বললে তুর্য, আমি যা চাইবো তাই দিবে। তুমি আমার কাছ থেকে আমার জীবনটা চাইলে আমি হাসতে হাসতে তোমাকে দিয়ে দিতাম, কিন্তু তুমি আমার ভালোবাসাকেই তুচ্ছ প্রমাণ করার চেষ্টা করছো। তুমি আমাদের মাঝে তৃতীয় ব্যক্তি আনার কথা বলছো, তাই আমি তোমাকে দেওয়া কথা রাখতে পারলাম না। এভাবে আর কতদিন থাকবে? তুর্য ঠান্ডা গলায় জবাব দিল, দেখি না আর কটা বছর। তারপর প্রয়োজন হলে যে সকল বাচ্চারা বাবা মার অভাবে এতিমখানায় বেড়ে উঠছে তাদের মধ্যে একটা বাচ্চাকে আমাদের কাছে নিয়ে আসবো। তুর্যর মুখে এমন কথা শুনে মায়া শক্ত করে তুর্যকে জড়িয়ে ধরল এবং কান্না করতে করতে বলল, তুমি যখন 8 বছর পরে দেশে ফিরে হঠাৎ আমাকে দেখেই আমার সাথে সংসার করবে বলে উঠে পড়ে লেগেছিলে, তখন আমি ভেবেছিলাম তুমি আমার বাহ্যিক সৌন্দর্য দেখে আমার পিছনে পড়েছ। কিন্তু তোমার সঙ্গে থাকতে থাকতে আমি একটা উপলব্ধি করতে পেরেছি তোমার ভালোবাসার গভীরতা ঠিক কতখানি। তখন জেদের বশে তোমাকে হারালে হয়তো জীবনে আর কখনো প্রকৃত ভালোবাসার সন্ধানই পাওয়া যেত না। আর অবাক করার বিষয় হলো, অপ্রিয় সেই তুমি কখন যে আমার এত প্রিয় হয়ে উঠলে আমি বুঝতেই পারলাম না। আমার জীবনের সকল অপূর্ণতার মাঝে তুমি এক সীমাহীন পূর্ণতা। ভালোবাসি তোমায়। আমিও এক আকাশ পরিমাণ ভালোবাসি তোমায়। আবারও পার হয়ে যায় কয়েকটা মাস। তুর্য এবং মায়া আবারও ব্যস্ত হয়ে পড়েছে তাদের কোম্পানির বিভিন্ন কাজে।
এমনই একদিন কোম্পানিতে মোটা অঙ্কের প্রফিট হওয়ায় তুর্য তার কোম্পানির সকল স্টাফদের লাঞ্চে মাটন বিরিয়ানি খাওয়াচ্ছিল। তুর্য এবং মায়া তুর্যের কেবিনে বসে একসাথে লাঞ্চ করছিল, কিন্তু মায়া কিছুটা খাবার খেয়েই অস্বস্তি বোধ করতে শুরু করে। খাবারটা জোর করে আর একবার মুখে নিতেই হঠাৎ মায়ার বমি বমি ভাব চলে আসে। চেয়ার থেকে উঠে মায়া দৌড়ে ওয়াশরুমে চলে যায় এবং ওয়াশরুমে গিয়েই গড়গড় করে বমি করতে শুরু করে। মায়া বমি করছে এটা বুঝতে পেরে তুর্য খাবার রেখে মায়ার কাছে এসে মায়ার পিঠে হাত বোলাতে থাকে। একটু পর মায়া কিছুটা স্বাভাবিক হয়ে তুর্যকে বলে, তুমি খাবার রেখে উঠে আসতে গেলে কেন? তুমি পাগল হয়েছো? তুমি অসুস্থ হয়ে এখানে বমি করছো আর আমি ওখানে বসে বসে খাবার খাবো? আমার না সত্যি খুব খারাপ লাগছে, আমি বরং বাসায় চলে যাই। তুর্য উতলা হয়ে বলল, চলো তোমাকে বাসায় নিয়ে যাই। মায়া তুর্যের কথায় অসম্মতি প্রকাশ করে বলল, তোমাকে যেতে হবে না, আমি ড্রাইভারকে নিয়ে চলে যাব, তোমার তো একটু পরই মিটিং আছে। তুর্য তার হাতের ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখে নিল, তারপর কপাল কুঁচকে বলল, হ্যাঁ তা অবশ্য ঠিক, তবে তোমার যদি বেশি শরীর খারাপ লাগে তাহলে আমি মিটিং ক্যান্সেল করে দিই। না না, তেমন কিছু না, একটু খারাপ লাগছে, কিছুক্ষণ রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে, আর আমি ড্রাইভারকে নিয়ে চলে যেতে পারবো, তুমি মিটিং ক্যান্সেল করো না। তারপর তার কথা অনুযায়ী তুর্য মায়ার হাত ধরে মায়াকে গাড়ির কাছে নিয়ে গিয়ে ড্রাইভারকে বলল মায়াকে বাসায় রেখে আসতে। বাসায় পৌঁছানোর আগে মায়া কিছু একটা ভেবে একটা ফার্মেসির সামনে গাড়ি থামিয়ে কি যেন একটা কিনে নিল। তারপর আবার রওনা হলো বাড়ির উদ্দেশ্যে। কিছুক্ষণ পরে মায়া পৌঁছে গেল খানবাড়িতে। বাড়ির ভিতরে ঢুকেই মায়ার দেখা হলো ড্রয়িং রুমে বসে থাকা আতিয়া বেগমের সঙ্গে। আতিয়া বেগম এই অসময়ে মায়াকে বাসায় দেখে খানিকটা অবাক হলেন। কিছু হয়েছে কিনা মায়াকে জিজ্ঞেস করতেই মায়া তার অসুস্থতার কথা জানালেন আতিয়া বেগমকে। আতিয়া বেগম মায়াকে খাবার খেতে বললে মায়া জানিয়ে দিল যে ও অফিস থেকে লাঞ্চ করে এসেছে। তারপর মায়া নিজের রুমে গিয়ে একটু রেস্ট নিল। রাতে তুর্য বাসায় ফিরে দেখল মায়া ঘুমিয়ে পড়েছে, তাই সে আর মায়াকে ডাকলো না। সে চুপচাপ ফ্রেশ হয়ে এসে মায়ার পাশে শুয়ে পড়ল। কিন্তু সকালবেলা ঘুমের মধ্যেই তুর্যর কানে মায়ার কান্নার আওয়াজ এলো। মায়ার কান্নার আওয়াজ কানে আসতেই তুর্যর ঘুম উড়ে গেল। তাড়াহুড়ো করে উঠে বসে চারপাশে চোখ বুলিয়ে দেখল মায়া রুমে নেই। তখনই হঠাৎ তুর্য খেয়াল করলো কান্নার আওয়াজটা ওয়াশরুমের ভিতর থেকে আসছে। তাই তুর্য আর দেরি না করে দ্রুত বিছানা থেকে নেমে ওয়াশরুমের দিকে চলে গেল। ওয়াশরুমের দরজা তখন ভিতর থেকে খোলাই ছিল। তুর্য দরজা ঠেলে ওয়াশরুমের ভিতরে যেতেই দেখল মায়া ওয়াশরুমের এক কোণে বসে কান্না করছে। তুর্য মায়ার কাছে গিয়ে মায়ার কান্নার কারণ জানতে চাইলে মায়া তুর্যর দিকে কিছু একটা এগিয়ে দেয়। তুর্য প্রথমে কিছু বুঝতে না পারলেও পরবর্তীতে খেয়াল করে দেখল মায়ার হাতে একটি হোম প্রেগন্যান্সি টেস্ট কিট, যা পজিটিভ দেখাচ্ছে, যেটা দেখে তুর্য ধূপ করে ওয়াশরুমের মেঝেতেই বসে পড়ে। তুর্যর হাতে রয়েছে প্রেগন্যান্সি কিট। তুর্য এই ছোট্ট জিনিসটাকে ধরতেই তুর্যের হাত রীতিমতো থরথর করে কাঁপছে। হঠাৎই তুর্য মায়াকে শক্ত করে জড়িয়ে ধরে। সেই সঙ্গে তুর্যর চোখ থেকে গড়িয়ে পড়ে এক ফোঁটা অশ্রুজল। অশ্রু কষ্টের নয়, এই অশ্রু বড়ই সুখময়। তারপর তুর্য মায়াকে কোলে নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো। ওয়াশরুম থেকে বেরিয়েই তুর্য জোরে জোরে আম্মু আম্মু বলে চিৎকার করতে থাকলো। আম্মু, এই আম্মু, কোথায় তুমি? তাড়াতাড়ি এখানে আসো, দেখে যাও ওপরওয়ালা তোমাদের আশা পূরণ করেছে। আতিয়া বেগম এত সকালে ছেলের চিৎকার শুনে দৌড়ে আসে ছেলের রুমে। আতিয়া বেগমকে আসতে দেখি তুর্য দৌড়ে গিয়ে আতিয়া বেগমকে কোলে তুলে নিল। তারপর আতিয়া বেগমকে কোলে নিয়ে খুশিতে পাগলের মতন ঘুরতে থাকলো। ওদিকে আতিয়া বেগম চিৎকার করে বলছে, বাবা নামা আমাকে, আমার মাথা ঘুরছে তো। কিছুক্ষণ পরেই তুর্য থেমে যায় এবং আতিয়া বেগমকে কোল থেকে নামিয়ে জড়িয়ে ধরে। আতিয়া বেগম ছেলের এই মহা আনন্দের কারণ বুঝতে না পেরে ছেলের মাথায় হাত বোলাতে বোলাতে জিজ্ঞেস করে, কি হয়েছে বাবা, তোকে এত আনন্দিত তো আমি এর আগে কখনো দেখিনি। বিজনেসে কি এবার অনেক বড় প্রফিট হয়েছে? তুর্য এবার মায়ের গলা ছেড়ে সোজা দাঁড়িয়ে যায়। মায়ের গালে হাত রেখে খুশি মনে বলল, এই আনন্দ বিজনেসের প্রফিটের জন্য না, আমার লাইফে অনেক বড় প্রফিট হয়েছে। এই আনন্দ আমার লাইফের সেই প্রফিটের জন্য। আতিয়া বেগম ছেলের কথার অর্থ বুঝতে না পেরে বলল, তোর কথার আগা মাথা কিছুই বুঝি না বাপু, কি হয়েছে বলবি তো। ওদিকে লজ্জায় মায়ার নাক এবং গাল দুটো টমেটোর মতন টকটকে লাল হয়ে গেছে। তুর্য তখন আতিয়া বেগমের দিকে তাকিয়ে মুচকে এসে বলল,
আম্মু, খুব তাড়াতাড়ি আমাদের সকল আশা পূর্ণ হবে। এখন থেকে কেউ আর মায়ার দিকে আঙুল তুলতে পারবে না, কেউ আর মায়াকে কষ্ট দিতে পারবে না। সবাইকে জানিয়ে দাও, চৌধুরী বংশের উত্তরাধিকারী আসছে। আম্মু, তুমি দাদি হতে চলেছ। আতেয়া বেগম ছেলের মুখে এমন কথা শুনে প্রথমে বিশ্বাস করতে পারেনি, তাই দৌড়ে মায়ার কাছে গিয়ে মায়াকে জিজ্ঞেস করে, সত্যি আমি দাদি হতে চলেছি মায়া? সত্যি আমার তুর্য সন্তান পৃথিবীতে আসতে চলেছে? মায়া ভীষণ লজ্জা পায়, তাই মুখে কিছু না বলে মাথা উপর নিচু করে হ্যাঁ সূচক ইশারা দেয়। আতিয়া বেগম খুশিতে পাগল হয়ে যায়। সে কি রেখে কি বলবে আর কি রেখে কি করবে কিছুই বুঝতে পারে না। তাই সে কোনো রকমে তুর্য এবং মায়াকে বলে, তোরা থাক, আমি গিয়ে তোর বাবাকে খবরটা দিয়ে আসি। আতিয়া বেগম চলে যেতেই তুর্য মায়ার হাত ধরে বলে, বিশ্বাস করো, আজকে নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তি বলে মনে হচ্ছে। ওপরওয়ালা আমাকে কোনো কিছুর কমতি দেননি। এখন আমার সন্তানটা সুস্থভাবে পৃথিবীতে এলে আমি ওর নামে একটা অনাথ আশ্রম খুলব, যাতে করে আমি অন্ততপক্ষে 1000 খানেক পথশিশু এবং এতিম বাচ্চাদের দায়িত্ব নিতে পারি। তুর্যের এমন সুন্দর চিন্তা ভাবনা দেখে মায়া এতে সম্মতি জানায়। কিছুক্ষণ পরে মায়া বলে, চলো আমরা তাড়াতাড়ি তৈরি হয়ে নিই, নইলে আবার অফিস যেতে লেট হয়ে যাবে। এখন থেকে তোমার অফিস যাওয়া সম্পূর্ণ বন্ধ। তুমি সম্পূর্ণ বেড রেস্টে থাকবে, আর আমি আজকেই আমাদের রুম নিচে শিফট করার ব্যবস্থা করছি। আমি চাই না 5 বছর আগে সেই দুর্ঘটনা আবারও ঘটুক। এমনিতেই তুমি তৈরি হয়ে নাও, আমরা ডক্টরের কাছে যাব। তুর্যের কথায় যুক্তি আছে, তাই মায়ার কথা না বাড়িয়ে তুর্যের কথায় সম্মতি প্রকাশ করলো। এভাবেই শুরু হলো মায়ার প্রেগনেন্সির জার্নি। পুরো প্রেগনেন্সির সময় তুর্য বেশিরভাগ সময়ই বাড়িতে থাকতো। মায়ার প্রতিটা ছোট ছোট বিষয়ও তুর্য, আতিয়া বেগম এবং আরাফ খানের নজরদারিতে থাকতো। আরাফ খান বর্তমানে সমস্ত ব্যবসার দায়িত্ব তুর্যর কাঁধে দিয়ে নিজে অবসর গ্রহণ করেছে। বর্তমানে আরাফ খান বলে, সারা জীবন তো ব্যবসা বাণিজ্যর পিছনে পরিশ্রম করেই আসলাম, এখন এসব তুইই সামলাম। 2 দিন পর আমার নাতি নাতনি আসবে, তাই আমি ওদের সঙ্গেই খেলাধুলা করার জন্য আগে থেকেই অবসর নিয়ে বসে রইলাম। আরাফ খানের এমন বাচ্চাদের মতন কথাবার্তা শুনে খানবাড়িতে সকলে হেসে ওঠে। বর্তমানে এক একটা দিনকেও খানবাড়ির সকলের কাছে এক একটা বছর মনে হয়। সবাই অধীর আগ্রহে বসে আছে খানবাড়ির সেই পুচকে সদস্যের জন্য। এর মাঝে তন্নিও একবার তার মেয়েকে নিয়ে এসে 15 দিন দেশে থেকে গেছে। যদিও নীরবের অতিরিক্ত কর্মব্যস্ততা এবং তন্নির মেয়ে স্কুলের কারণে তারা দেশে আসার সময়ই পায় না, তবুও তন্নি হাজার ব্যস্ততার মাঝেই মায়ার জন্য সময় বের করেই ফেলে। মায়ার ডেলিভারির সময়ও তন্নি আসবে বলে মায়াকে আশ্বস্ত করেছে। সারাদিনের হাজারো ব্যস্ততার মাঝেও প্রতিদিনই তন্নি মায়ার সঙ্গে প্রায় ঘণ্টাখানেক সময় কথা বলে। ওদিকে ইমানও কয়েকদিন পর পরই মায়ার জন্য মায়ার সকল পছন্দের জিনিস কিনে নিয়ে আসে। প্রথমবার যখন ইমন মায়ের জন্য চকলেট, ফল, আইসক্রিম, কিছু ড্রেস নিয়ে এসেছিল, তখন মায়া বলেছিল, ভাইয়া এত কিছু আনার কোনো প্রয়োজন ছিল না, আপনি এসেছেন এতেই আমি অনেক খুশি হয়েছি। ইমন তখন মন খারাপ করে বলেছিল, ভাই হয়ে বোনের জন্য সামান্য কিছু জিনিস আনার অধিকারও যদি আমার না থাকে, তাহলে আমি আর কখনো এ বাড়িতে আসবো না। তারপর থেকে মায়া আর কখনো ইমনকে এগুলো করতে নিষেধ করেনি। আর সম্মতি পেয়ে ইমনও কদিন পর পরই 2 হাত ভর্তি করে মায়ার জন্য এটা ওটা নিয়ে হাজির হয়। এভাবেই দিন গুনতে গুনতে চলে আসে বহু অপেক্ষিত সেই সময়। বর্তমানে মায়া 9 মাসের গর্ভবতী। দুপুরের খাবার খেয়ে চেয়ার থেকে উঠে দাঁড়ানোর সময় মায়ার তার তলপেটে চিনচিনে ব্যথা অনুভব করে। ধীরে ধীরে সেই ব্যথা ক্রমাগত বাড়তে শুরু করে। মায়া সেই ব্যথা সহ্য করতে না পেরে বেলা 3টের দিকে আতিয়া বেগমকে সব কিছু খুলে বলে। সব শুনে আতিয়া বেগম ওই মুহূর্তে তুর্যকে কল করে মায়ার অবস্থা সম্পর্কে জানিয়ে দেয়। তারপর আতিয়া বেগম এবং আরাফ খান মিলে ড্রাইভারের সাহায্যে মায়াকে হসপিটালে নিয়ে যায়। মায়াকে হসপিটালে নিয়ে আসার অল্প কিছু সময়ের মধ্যেই মায়ার সুস্থ স্বাভাবিকভাবেই নর্মাল ডেলিভারি হয়ে যায় এবং মায়া একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেয়। ওদিকে তুর্যর অফিস হসপিটাল থেকে বেশ অনেকটা দূরে হওয়ায় তুর্যর আসতে একটু সময় লাগে। তুর্য অফিস থেকে সোজা হসপিটালে চলে আসে। গত 20 মিনিটে আতিয়া বেগমকে তুর্য 5-6 বার কল করলেও তিনি একবারও তুর্যের কল রিসিভ করেনি। আতিয়া বেগম তুর্যের কল রিসিভ না করায় তুর্য বুঝতে পারছে না মায়ার পরিস্থিতি এখন কেমন। তাই তুর্য হসপিটালে এসে রিসেপশন থেকে জেনে নেয় মায়ার জন্য কোন কেবিন বুক করা হয়েছে। তারপর তুর্য সেই কেবিনে গিয়ে দেখে আতিয়া বেগম সদ্য জন্ম নেওয়া একটি বাচ্চাকে কোলে নিয়ে বেডের ওপর বসে আছে। মায়াকে সেখানে দেখতে না পেয়ে তুর্য উতলা হয়ে বলে, আম্মু, মায়া কোথায়? ওর এখন কি অবস্থা?
আমি তোমাকে তখন থেকে কল করছি, তুমি এতক্ষণ আমার কল ধরোনি কেন? ছেলের এরকম ব্যবহার দেখে আতিয়া বেগম মুচকি হেসে বলল, মায়া ডেলিভারি রুমে আছে। আম্মু, মায়া ডেলিভারি রুমে আছে আর তুমি এখানে অন্যের বাচ্চা নিয়ে বসে আছো? তুর্য এখনো জানে না যে মায়া ডেলিভারি হয়ে গেছে, তাই আতিয়া বেগম হাসতে হাসতে বলল, ওরে পাগল ছেলে, এটা অন্যের বাচ্চা নয়, এটা তোর বাচ্চা। মায়া ডেলিভারি হয়ে গেছে, মায়া এখন সুস্থ আছে, কিছুক্ষণ পরেই ওকে কেবিনে আনা হবে। মায়ের কথা শুনে তুর্য এবার বরফের মতন জমে যায়। তুর্যর কাছে সব কিছু স্বপ্নের মতন মনে হচ্ছে। তুর্য ভাবতেই বুক কেঁপে উঠছে যে তার মায়ের কোলে থাকা ঘুমন্ত শিশুটি তার সন্তান। সকল অনুভূতি এড়িয়ে তুর্য এগিয়ে গেল তার মায়ের কাছে। তুর্যর কাছে আসতেই আতিয়া বেগম বাচ্চাটিকে এগিয়ে দিল তুর্যের দিকে। তুর্য কাঁপা কাঁপা হাতে তার সন্তানকে কোলে নিতে যাবে, তখনই মায়াকে কেবিনে নিয়ে আসা হলো। তাই তুর্য তার সন্তানকে কোলে না নিয়েই এগিয়ে গেল মায়ার দিকে। আজকের এই বিধ্বস্ত এবং ঘুমন্ত মায়াকে তুর্যের কাছে এক অসীম সুন্দরের অধিকারিণী মনে হচ্ছে। মায়াকে কেবিনে দেওয়ার কিছু সময় পরে মায়া চোখ মেলে তাকালো। মায়া চোখ মেলে তাকাতেই তার পাশে তুর্যের উপস্থিতি বুঝতে পারল। তাই মায়া কোনো রকমে তুর্যকে জিজ্ঞেস করলো, বাবুকে দেখেছো? তুর্য মায়ার কপালে চুমু খেয়ে বলল, হুম। মায়া পুনরায় আদো আদো গলায় তুর্যকে জিজ্ঞেস করলো, কার মতন হয়েছে? একদম মামার মতন। তুর্যর মুখে এই ছোট্ট কথাটা শুনে মায়ার বুকের ভিতর ধপ করে উঠল। আতিয়া বেগমও পাশ থেকে বলে উঠল, তুর্য সত্যি কথাই বলছে মায়া, আমার দাদুভাই দেখতে একদম আমার ভাইয়ের মতন হয়েছে। আমি দেখব বাবুকে। এরকম পরিস্থিতিতে ছেলে আর ছেলের বউয়ের মাঝে দাঁড়িয়ে থাকাটা শোভনীয় দেখায় না। তাই তুর্য বাবুকে নেওয়ার জন্য হাত এগোতেই আতিয়া বেগম তুর্যের কাছে বাবুকে রেখে কেবিন থেকে বেরিয়ে যায়। তুর্য খুব সাবধানে তার সন্তানকে কোলে নিয়ে মায়ার কাছে এগিয়ে যায়। মায়া তার বাচ্চাকে মুখ দেখাতে নিলেই বাচ্চা প্রথমবারের মতন তুর্যর কোলে হিসু করে দেয়। ছেলে হিসু করে দিয়েছে বুঝতে পেরে তুর্য ছেলের দিকে তাকিয়ে ছোট ছোট চোখ করে বলে, তোমাকে পৃথিবীতে আনার জন্য সারা রাত তোমার মায়ের সঙ্গে এত পরিশ্রম করলাম, আর তুমি কি না আমার সেই পরিশ্রমের এই প্রতিদান দিলে? সদ্য জন্ম নেওয়া শিশুকে এই কথা বলায় মায়া বলে উঠল, ইস। এভাবেই সুন্দর সুন্দর কিছু মুহূর্তের মধ্যে দিয়ে পার হতে থাকে তাদের জীবন। তুর্য এবং মায়ার ছেলের নাম রাখা হয়েছে তীব্র। আজ তীব্রর মুখে ভাত। তুর্য তা চায় না যে তার সন্তান বাইরের কারো নজরে পড়ুক, তাই বিশেষ বিশেষ কিছু আত্মীয় স্বজনকে নিয়ে ঘরোয়াভাবে তীব্রর মুখে ভাতের অনুষ্ঠান করা হয়েছে। সেখানে উপস্থিত ছিল অগ্নি, ইরা এবং তাদের 2 মেয়েও। তীব্রর বয়স মাত্র বর্তমানে 7 মাস। অথচ তীব্রর মুখে ভাতের দিনই তুর্য প্রকাশ করলো আরেকটি সুখবর। সেটি হলো মায়া দ্বিতীয়বারের মতন মা হতে চলেছে। তুর্যর মুখে হঠাৎ এমন কথা শুনে খানবাড়িতে উপস্থিত প্রতিটা মানুষই অবাক হয়ে গেল। তবে কথাটি সত্য। তীব্রর যখন মাত্র 5 মাস বয়স, তখনই মায়া দ্বিতীয়বারের মতন আরেকটি প্রাণ তার গর্ভে ধারণ করে। এত ছোট বাচ্চা রেখে মায়া আবার প্রেগনেন্ট। কথাটা শুনে খানবাড়িতে উপস্থিত সবাই যেন অবাক হলো, তেমনি আবার খুশিও হলো। অগ্নি তখন ইরাকে মায়ার দিকে ইশারা করে বলল, দেখো, মায়া 7 মাসের বাচ্চা রেখে আবার দ্বিতীয়বারের মতন মা হচ্ছে, অথচ আমরা 5 বছর আগে 2টো বাচ্চা নিয়ে এখনো বসে আছি। যে 2টা বদের হাত দিয়ে পয়দা করেছো, ওই 2টোকেই আগে মানুষ করো, আমি আর এসবের মধ্যে নেই। তখনই পিছন থেকে সুখ আর পাখি এসে বলল, পাপা দেখেছো, মাম্মি আবার আমাদের বদের হাড্ডি বলল, তুমি মাম্মিকে বকা দিয়ে দাও, আমি বাসায় নিয়ে গিয়ে তোমাদের মাম্মিকে খুব করে বকে দেব। বাবার কথা শুনে মেয়েরা খুশিতে হাততালি দিতে শুরু করলো। এভাবেই হাসি খুশি ভাবে পার হয়ে যেতে থাকলো তাদের জীবন। সমাপ্ত।